সারা পার্টির পরিবেশটা অন্ধকার। স্লো ভয়েসে রোমান্টিক গান বাজছে। যে যার যার প্রিয় মানুষটার সাথে কাপল ড্যান্স করছে। তারিন আজ ফিরোজা কালার বড় গাউন পরেছে, সাথে হালকা মেকআপ, ঠোঁটে একটু গাঢ় করে লিপস্টিক, চুলগুলো অর্ধেক সামনে এনে দুটো গোলাপ ফুলের ক্লিপ মারা। ঈশাত আজ ফিরোজা কালার শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। কোমরের বেল্টের মধ্যে স্পষ্ট ই অক্ষরটা দেখা যাচ্ছে। চুলগুলো স্পার্ক করা, চোখে কালো সানগ্লাস, পুরো ক্যান্ডি বয়। পার্টির সব মেয়েরা আর চোখে ঈশাতকে খেয়াল করছে। তারিনের ইচ্ছে করছে গিয়ে ওর গালে কামড় দিতে। তারিন, এই ছেলেটা এত স্টাইল করে এসেছে কেন? আমাকে পাগল বানাবে নাকি? আমার তো ইচ্ছে করছে এখনই গিয়ে খেয়ে ফেলি। ইস, কত সুন্দর লাগছে আমার জানুটাকে। এই জন্যই তো ওকে আমি এত ভালোবাসি। কবে যে বুঝবে আমাকে? সব মেয়েদের কি আমার ঈশাতের দিকেই তাকাতে হবে? বেহায়া নির্লজ্জ মেয়েগুলো স্টাইল করা ছেলে দেখলেই হাঁ করে তাকে গিলতে হবে। যেটা আমার ঈশাতের দিকে তাকাবে তার চোখ তুলে নেব। দাঁড়া, বের করছি তোদের হাঁ করানো। আমি ঈশাতকে আমার জন্য বুকিং দিয়ে রেখেছি। শরম করে না তোদের অন্যের হবু জামাইয়ের দিকে তিতা বেহায়ার মতো তাকাতে? ঈশাতকে ঘিরে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে। বাস্কেটবল টিমের ক্যাপ্টেন বলে কথা, তাছাড়া সবার ক্রাশ তো আছেই। তারিন রেগে ঈশাতকে ভিড় ঠেলে মাঝখান থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে এলো। ঈশাতও একটা বড় হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ বেচারাও এত মেয়ের ভিড়ে আনকমফর্টেবল ফিল করছিল। তারিন, আমার দিকে তাকাও তো। ঈশাত, কি করছিস তারু? একদম কথা বলবে না। কাজলের টিপ দিচ্ছি যাতে কারো নজর না লাগে। ঈশাত, পাগল হলি তুই? তারিন, সেটা তো কবের থেকেই। দেখি আমার দিকে তাকাও। তারিন চোখের থেকে কাজল নিয়ে ঈশাতের কপালের কোণে একটা ছোট্ট করে টিপ পরিয়ে দিল। যদিও টিপটা স্পষ্ট হয়নি, তবুও এতেই তারিনের মন শান্তি হলো। এখন আর কেউ নজর দিলেও কাজে লাগবে না। আমার জানুটাকে আমি অন্য কারোর নজর লাগাতে দেব না। যত নজর আছে সব আমি দেব। একটু বেশি হয়ে যাচ্ছে না? তারিন, কোনো কিছু বেশি হচ্ছে না। আচ্ছা বলতো, তুমি আজকে এত সেজে কার জন্য এসেছো? খবরদার বলে দিচ্ছি, এত মেয়েদের মতো একদম সাজগোজ করে আসবে না। যদি আবারও এরকম সাজতে দেখেছি তাহলে পুরো মুখে কালি দিয়ে ভূত বানিয়ে দেব বলে দিলাম। ঈশাত, তুই আমায় থ্রেট দিচ্ছিস? এক্সক্লেমেটরি সাইন, ভ্রু উঁচু করে। তারিন, যা ভাবো তাই। দাঁড়াও, আমি একটা কাজ করছি, তাহলে আর কেউ তোমার দিকে তাকাবে না। তারিন কথাটা বলেই বেচারা ঈশাতের স্পার্ক করা চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল। চোখের থেকে সানগ্লাস খুলে ফেলল। ঈশাত, তারও কি করছিস? ভালো হবে না বলে দিচ্ছি। আমার চুলগুলো এলোমেলো কেন করলি? আমার সানগ্লাস ফেরত দে। আমার মনে হয় আরও কিছু এলোমেলো করা বাকি আছে, তবে সেটা কি? মুখে আঙুল দিয়ে নোক কামড়াতে কামড়াতে ঈশাতকে ভালো করে লক্ষ্য করতে লাগলো তারিন। ঈশাত তো রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে। তারিন, পেয়েছি। তোমাকে শার্টটা ইন করে পরতে কে বলেছে? নতুন বেল্ট পরেছ, সেটা কি সবাইকে দেখাতে হবে? নো প্রবলেম, আমি শার্টটা উপরে উঠিয়ে দিচ্ছি। যেই তারিন ঈশাতের কোমরে হাত দিয়ে শার্ট বের করতে যাবে, তখনই ঈশাত এক লাফে পিছনে চলে গেল। কি করছিস তুই? এটা পাবলিক প্লেস, তুই আমার কোমরে হাত দিচ্ছিস কেন? দূরে সর, একদম কাছে আসবি না বলে দিলাম। তারিন, যে যার কাজে ব্যস্ত, কেউ দেখবে না। শার্টটা ওপরে ওঠাবে, বেশি কিছু নয়। নেগেটিভ মাইন্ডে নেও কেন? ঈশাত, তুই আমার কোমরে হাত দিবি না কেন? কপাল খুঁজকে। আমার কোমরে অনেক সুরসুরি। ঈশাতের কথা শুনে তারিন হেসে হেসে বসে পড়ল। তারিনের পেট ব্যথা হয়ে গেছে। কোনো ছেলের যে কোমরে মেয়েদের মতো সুরসুরি থাকতে পারে সেটা ওর জানা ছিল না। ও জানতো কোমরে শুধু মেয়েদের সুরসুরি থাকে। তারিন, তুমি দেখছি মেয়েদের থেকেও কম না। আমার জানা মতে মেয়েদের কোমরে সুরসুরি থাকে, কিন্তু তোমারও আছে। ঈশাত, এত হাসিল কিছু হয়নি। অনেক ছেলের কোমরে সুরসুরি আছে, শুধু আমার একা নয়। তারিন, আচ্ছা বাদ দাও এসব, চল আমরা কাপল ড্যান্স করি। ঈশাত, তোর সাথে করব কাপল ড্যান্স? তাও আমি? যা ভাগ এখান থেকে। তারিন, তোমায় কি করে নিতে হবে আমার জানা আছে, তুমি শুধু দেখতে থাকো। তারিন ঈশাতের কোমরে হাত দিয়ে সুরসুরি দিতে লাগলো। ঈশাত তো সাপের মধ্যে একবার এদিক আরেকবার ওদিক মোচড় মারছে। বেচারার অবস্থা নাজেহাল। ঈশাত, তারু স্টপ প্লিজ, তারু বন্ধ কর। তারিন সোজা হয়ে দাঁড়িয়ে ঈশাতকে আবার টানতে টানতে নাচের স্টেজে নিয়ে গেল। এক হাত ঈশাতকে ধরল, আরেক হাত দিয়ে ঈশাতের একটা হাত ওর নিজের কোমরে রাখল। তারপর ডান্স শুরু করল। বক্সে স্লো ভয়েসে ফটো সং বাজছে। मैं देखूं तेरी फोटो 100 बार कुरे के उठ दे तूफान सीने बीज 100 बार कुरे तू सपने में आ ही जाती है तू नींद उड़ा ही जाती है तू मिले एक बार कुरे मैं देखूं तेरी फोटो 100 बार कुरे। মায়ের ডাকাডাকিতে তারিনের ঘুম ভাঙল। মায়ের ধাক্কায় খাটের থেকে ধপাস করে পড়ল তারিন। হকচক্কিয়ে উঠে বসে পড়ল। বোঝার চেষ্টা করল ও কোথায় আছে আর কি হয়েছে। তখনই ওর কানে রুষা আহমেদের চেঁচামেচি কানে এলো। রুষা,
সারাদিন পড়ে পড়ে ঘুমোনো নবাবজাদির কলেজে যেতে হবে সে খেয়াল আছে তার। 10টা বাজে আর সে এখনো পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছে। বলি তারিন, এত বড় হয়েছিস, কবে বুঝবি বল? আজ কি নবাবজাদি কলেজে যাবেন না? এসে খাবার খেয়ে আমায় উদ্ধার করুন তো দেখি। আমার যত জ্বালা হয়েছে, এই বিচ্ছু মেয়েকে নিয়ে আমি আর পারি না। তারিন, আমার মাথা ভনভন করছে। তার মানে এতক্ষণ আমি ঈশাদকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। এই মাদার বাংলাদেশটাও ঘুম ভাঙানোর সময় পায় না। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সেটাও তার সহ্য হচ্ছিল না। আসলে আমার ভালো কারোর সহ্য হয় না। বিড়বিড় করে, রুষা, কি বিড়বিড় করছিস? তারিন, ঈশাদকে নিয়ে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সেটার 12টা বাজিয়ে দিয়েছে তুমি। রুষা, ঝাড়ুর বাড়ি পড়লে এমনি তোর সুন্দর স্বপ্ন পালাবে। কটা বাজে দেখেছিস? আজ কি কলেজে যাবি না? 10টা বেজে গেছে। কি? জি হ্যাঁ মহারানী। বাপরে, আজ আমার অবস্থা হালুয়া হয়ে যাবে। উষানি আমায় আজ তাড়াতাড়ি যেতে বলেছে, আর আমি ঈশাদকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে 10টা বাজিয়ে ফেলেছি। সর সর, আমায় তৈলে হতে দাও। তারিন কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। পাগলি একটা, ঈশাদ বলতেই অজ্ঞান। ঈশাদের জন্য এত পাগল কেন হলো কে জানে। সারা রুম ভর্তি ঈশাদের ছবি, বালিশের নিচেও ঈশাদের ছবি। ওর বাবাকে অর্ণবের কাছে ঈশাদ ও তারিনের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলবো। আমার মেয়ে যার কাছে সুখী থাকবে আমি তার হাতেই তুলে দিব। রুষা আহমেদ এসব কথা বলে চলে গেল। তারিন ওয়াশরুমের থেকে বের হয়ে তৈরি হচ্ছে। রুমের সারা দেয়াল ভর্তি ঈশাদের ছবি। এতটা পাগল ওর জন্য যে বালিশের নিচে, সোফার ওপরে, ড্রেসিং টেবিলেও ঈশাদের ছবি। ওর পাগলামির সব কিছু ওর বাবা মা জানে, কিন্তু ঈশাদ জানে না। ওর বাবা মায়েরও ঈশাদকে খুব পছন্দ। তারিন ওর সব কথা বাবা মাকে বলে, যাতে করে তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়। তারিন ঈশাদের একটা ছবির সামনে গিয়ে গান গাইতে লাগলো। তারিন, मेरी गुड मॉर्निंग तू ही, मेरी गुड नाइट भी तू, ये दुनिया रंग लगे मेरे लिए राइट भी तू, तू बन मेरी जान कुरे। কোনো রকম তৈরি হয়ে নিচে নামলো। মায়ের বকার হাত থেকে বাঁচতে একটা পাউরুটির পিস মুখে নিয়ে দৌড়ে পালালো কলেজের উদ্দেশ্যে। কলেজ ক্যাম্পাসে বসে বসে আড্ডা দিচ্ছিল রুমান, আসাদ, জয়, নিশান। আরান এখনও ওদের মাঝে আসেনি। তখনই সেখানে এলো অনু। অনু ওদের ক্লাসমেট। অনু বেশিরভাগ সময় ওদের সাথে থাকতেই পছন্দ করে। একদম সরল সোজা মেয়ে। রুমান, আবার এসেছিস তুই? সেদিন আমার সব টাকা খরচ করে পকেট খালি করেছিস। দেখিস আল্লাহ তোর উপর শুকনো ঠাড়া ফালাইব, নয়তো তোর ওই মেকআপ ভালো হইব না, তোর মুখে ব্রণ উঠব। আবার সুন্দর হওয়ার যে ক্রিম কিনছিস সেটা মাখলে কেমিক্যালে তোর মুখ পুড়ে যাইব। মিলিয়ে নিস আমার কথা কখনো ভুল হয় না। গরিবের কথা বাসি হলেও ঠিকই ফলে। আমার মতো বোকাশোকা একটা কলুর বলদ মার্কা ছেলে পেয়ে যা করেছিস আমি দেখে সহ্য করে গেলাম। দেখিস আল্লাহ সহ্য করবে না, ঠিকই তোর বিচার করবে। তোর সব মেকআপ নষ্ট হয়ে যাবে। অনু, অনেক বড় রচনা বলছিস, এবার একটু থাম। পানি খাবি তুই? গলা শুকিয়ে গেছে মনে হয়। আসাদ, বেচারা রুমান। নিশান, একদম ঠিক হয়েছে। 1 প্যাকেট সিগারেট খাইতে চাইলে তোর পকেটের থেকে একটা টাকা বের হয় না। এবার বোঝ মজা। রুমান, হারামি তোরা বন্ধু নামে কলঙ্ক। আমার টাকা, তোর মেকআপ ভালো হবে না অনু, তুই দেখে নিস। আমার টাকা, পুরো পকেট খালি করছে। জয়, বেশ করেছে। অনু, আজকে আমায় কেমন লাগছে? আজ আমি রুমান যেই মেকআপগুলো কিনে দিয়েছে সেগুলো দিয়ে সাজগোজ করে এসেছি। আজকে আরান আমার দিকে নিশ্চয়ই টাকাবে। আসাদ, শেওড়া গাছের পেতনি যত সুন্দর করেই মেকআপ করে আসুক, পেতনি দেখতে পেতনির মতোই থাকে। পেতনি কি পরি হবে নাকি রে? বিড়বিড় করে। নিশান, বোন, তোকে অনেক সুন্দর লাগতাছে। এত সুন্দর আর কি বলবো। আরান তোকে দেখে প্রত্যেকদিন উল্টো দিকে দৌড় দেয়, আজকে তোকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যাবে। রুমান, ভাববে এই সাদা পেতনি আবার কোথা থেকে এলো। অনু, আমায় সুন্দর লাগছে না? মুখ গমড়া করে। আসাদ, কে বলছে সুন্দর লাগছে না? আয় বোন, আমার কোলে আয়। আমি তোকে বড় করে কপালে একটা আলকাতরা টিপ দিয়ে দেই, যাতে কারো নজর না লাগে। জয়, আমি একটা কথা চিন্তা করতেছি অনু। কি কথা? তোরা কি রাতের বেলা লাইট জ্বালাস? রাতের বেলা লাইট না জ্বালালে চোখে দেখব কি করে? তোর মতো 2 নাম্বার সুন্দরী যে ঘরে আছে সেখানে কি আবার লাইট লাগে? তোর মুখেই তো লাইট জ্বলে। রাতের আধারে তোকে রুমে বসিয়ে রাখলেই তো সারা রুম আলোকিত হয়ে যাবে। অনু, ধুর ছ্যামরা, কি বলেছে সব? নিশান, তোকে যে এত অপমান করি তোর গায়ে লাগে না? অবশ্য লাগবেও কি করে? মেকআপ আর সুন্দর হওয়ার ক্রিম মেখে তো গন্ডারের চামড়া বানিয়ে ফেলছিস। তাই এত কিছু বলার পরেও তুই বুঝবিও না, শোধরাবিও না। বিড়বিড় করে। নিঃশব্দে গাড়িতে বসে ড্রাইভ করছে জিবরান। ওর পাশে জানালার দিকে তাকিয়ে এক ধ্যানে বাইরের আবহাওয়া উপভোগ করছে উষা। জিবরান নিজ থেকে আজকে কলেজে পৌঁছে দিতে চেয়েছে। উষারও মানা করতে মন চায়নি। জিবরান, আমার মাথাটা বোধহয় গেছে। আমি এতটা মন ভুলা হলাম কি করে? তখন সবার সামনে উষাকে ওইভাবে জড়িয়ে ধরা আমার ঠিক হয়নি।
সবাই কি ভেবেছে আমায়? নির্ঘাত বেহায়া ছাড়া আর কিছু নয়। কোন ঘোরে ছিলাম আমি? আসলে উষাকে এতদিন পরে দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে যাইনি তো? ধ্যাত, তখনকার কাজের জন্য আমি নিজেই লজ্জিত। কি থেকে কি করে বসলাম মনে মনে। উষা, এই মিস্টার ছোচা, তুড়ি বাজিয়ে। জিবরান জোরে ব্রেক কষল। উষা ওকে ছোচা বলল কেন? গাড়ি থামিয়ে উষার মুখের দিকে তাকালো। কি বললে তুমি? ছোচা বললাম গো, আপনাকে ছোচা বললাম। হোয়াট আর ইউ ম্যাড? কি বলেছে সব? এই রে, কি থেকে কি বলে ফেললাম জিব্বা কামড় দিয়ে। জিবরান, তুমি আমায় ছোচা বললে কেন? তো কি বলবো, বড় ভাইও মাত্র একবার খেতে বসতে বলল আর আপনি অমনি বসে পড়লেন। একবার দুবার তো নাও করতে পারতেন। আমি বড়দের কথা অসম্মান করি না, তাই উনি একবার বলায় বসে পড়েছি। উনি না বললেও বসে পড়তাম। আল্লাহ, কি বলে! আপনি দেখছি হাই লেভেলের ছোচা, না বললেও বসে পড়তেন। আহারে, কতদিন ধরে বোধহয় ভালো মন্দ খায়নি। আগে বলতেন, আমরা আবার ফকির মিসকিনকে না খাইয়ে রাখি না। এত ভালো ভালো খাবার দেখে নিশ্চয়ই লোভ মানেনি। মুখ টিপে হেসে। কি, আমি ফকির মিসকিন? রেগে। তাই তো মনে হলো। জিবরান, তুমি কিন্তু বেশি বলে ফেলছ। আমার কাছে লাখ লাখ ফকির মিসকিন খাওয়ানোর টাকা আছে। এই গাড়িটা কি আপনার নাকি ভাড়া করে এনেছেন? যে না বললেও খেতে বসতে পারে, তার কাছে নিশ্চয়ই গাড়ি থাকলে সেটা তার নিজের হবে বলে আমি মনে করি না। জিবরান, উষা, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে ফেলছ। আর একটা কথা বললে এখানে নামিয়ে চলে যাব। জিবরান উষার অনেকটা কাছে ঝুঁকে এসে কথাটা বলল। উষা ভয়ে চুপসে গেল। চোখ দুটো বড় বড় করে অন্যদিকে তাকিয়ে ভাবতে লাগল। বেশ রাগানো হয়েছে। এর থেকে বেশি রাগালে আমাকে হেঁটে কলেজ যেতে হবে। তার চেয়ে এখন চুপ হয়ে যাই। যদি সত্যি সত্যি আমাকে ফেলে রেখে চলে যায়, তখন কি করব? আমি তো এতখানি পথ হাঁটতে পারবো না। মনে মনে। জিবরান, কি চুপ হয়ে গেলেন কেন মিস উষা মির্জা? আমি আর কোনো কথা বলবো না। এই চুপ হয়ে গেলাম। প্লিজ আমাকে রেখে যাবেন না। মনে থাকে যেন। আমি ভাইউদের বলে দিব তো আপনি আমার সাথে এরকম করেছেন। আপনি একটুও ভালো না, অনেক পচা, আমার সাথে রাগ দেখিয়েছেন। জিবরান, উষার এরকম বাচ্চমো কাণ্ড দেখে মনে মনে হাসছে জিবরান। স্মৃতিশক্তি হারিয়ে গেলেও আগের মতো দুষ্টামি ও বাচ্চামিগুলো যায়নি। এজন্যই তো বারবার উষার প্রেমে পড়ে যায় জিবরান। উষা ঠোঁট উলতে গাল ফুলিয়ে বসে আছে। জিবরান মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। নিউ ইয়র্ক। সূর্যটা পূর্ব দিগন্তে একচিলতে হাসি দিয়ে উদয় হচ্ছে। নিউ ইয়র্ক শহরের মানুষ তাদের কাজের জন্য নিজেকে তৈরি করছে। একটা প্রবাদ আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। এখানকার মানুষ বিখ্যাত সেই প্রবাদে বিশ্বাসী। তারা খুব শীঘ্র ঘুমিয়ে পড়ে, আবার খুব সকালে উঠে কাজে চলে যায়। এখানকার মানুষ অনেক পরিশ্রমী। আমরা উপরোক্ত প্রবাদটা কতটুকু মানি বলুন তো? আমরা বাঙালি শান্তশিষ্ট, আরামপ্রিয়ন, বিলাসী, অলস জাতি। এটা আমার কথা নয়, বাঙালির নারী জাতির অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা। আরাম নামক শব্দটা আমরা পেলে সব কিছু ভুলে যাই। বারান্দার রেলিং এক হাতে ধরে আরেক হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে মাসফি। পূর্ব আকাশের সূর্যের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিল সে। গভীর ভাবনায় মগ্ন। কত কাজ বাকি তার। শিকদার বংশের বড় ছেলে এবং মুশফিক শিকদারের একমাত্র ছেলে মাসফি শিকদার, আরানের চাচাতো ভাই। নিউ ইয়র্ক শহরে নিজস্ব বিজনেস আছে। দেখতে শুনতে সব দিক থেকে মাশাআল্লাহ। হাইট 6 ফুটের কাছাকাছি। চোখের মণি দুটো একটু বেশি কালো। গায়ের রং উজ্জ্বল ভরসা, বেশ ছিমছাম গঠনের। খুব গম্ভীর প্রকৃতির ছেলে মাসফি। হাসি নামক বস্তুটা অনেক আগেই তাকে ছেড়ে বিদায় নিয়েছে। যেদিন থেকে তার ছোট বোনটা আত্মহত্যা করেছে, ঠিক সেদিন থেকে হাসি ভুলে প্রতিশোধের আগুনে জ্বলছে। বিশাল বড় দোতলা বাড়ি। মানুষ মাত্র 5 জন, মাসফি, জিকু আর 3 জন সার্ভেন্ট। বডিগার্ড রাখার প্রয়োজন মনে করে না মাসফি, কারণ সে ফাইটিংয়ে একাই 100। কেউ তার সাথে পারবে বলে মনে হয় না। কফির মগে চুমুক দিয়ে উষাকে মারার নতুন প্ল্যান তৈরি করতে ব্যস্ত মাসফি। তখনই পেছনে এসে দাঁড়ালো জিকু। মাসফি, এনি ইনফরমেশন জিকু? ইয়েস বস, টেল মি। আগামীকাল খান ইন্ডাস্ট্রিজ ওনার মোহাম্মদ জিবরান খান তার ভালোবাসার মানুষ উষার সুস্থতার জন্য একটা বড় করে পার্টির আয়োজন করেছে। আইসি, কফির মগে চুমুক দিয়ে। এখন আমরা সেখানে কি করতে পারি যদি বলতেন? নতুন কোনো প্ল্যান করতে হবে। এই ব্যাপারে কি আমরা আরানের সাথে কথা বলবো? আমার মনে হয় আরান আমাদের সাহায্য করতে পারবে। কিন্তু ও তো সবসময় ভেজালে ফেলে দেয়। ওর কাছে 2 বার কাজ দিয়ে ব্যর্থ হয়েছি, 3য়বার হারতে চাইছি না। গত 2 বছর আগে থেকে আমার বোনের আত্মহত্যার প্রতিশোধ নেবার জন্য আমি কুড়ে কুড়ে মরছি, কিন্তু আজ পর্যন্ত আমি আমার বোনের জন্য কিছু করতে পারলাম না। যদি কিছু মনে না করেন বস, আমি একটা কথা বলি, আপনি পারমিশন দিলেই বলবো। বলো। আপনি কি শিওর আপনার বোন মির্জাদের জন্য আত্মহত্যা করেছে? এমনও তো হতে পারে
আপনি যা জানেন বা শুনেছেন তা ভুল। আমার জানা মতে মির্জারা কারো কোনো ক্ষতি করে না, আর যদি কারো কোনো ক্ষতি করে তাহলে তার পেছনে অবশ্যই কারণ থাকে। মির্জা বংশের ছেলেরা কখনো ভালো মানুষের ক্ষতি কখনই করবে না। জিকুর কথা শুনে মাসফি রেগে হাতের মগটাকে ফ্লোরে আছাড় ভালল। তারপর জিকুর শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, তার মানে তুমি বলতে চাইছো আমার বোন খারাপ ছিল, তাই ওরা আমার বোনকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে? বস, আমি কথাটা সেভাবে বলিনি, আপনি যেভাবে ভাবছেন। তাহলে কিভাবে বলেছ? বস, অনেক সময় আমাদের দেখার মাঝেও ভুল থাকে। আমরা অন্যের থেকে যা শুনি তাও 100% সত্যি হয় না, কারণ আমরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব ভাষায় বর্ণনা করি। একটা কথা সত্যি থেকে মানুষের কাছে ঘুরতে ঘুরতে এমন পর্যায়ে যায় যেখানে সেই সত্যিটার কোনো ছিটে ফোটাও থাকে না। তাই বলে কি অন্যের কথা বিশ্বাস করব না? না, ব্যাপারটা সেটা নয়। বরং কাউকে বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সত্যি কিন্তু একটাই থাকে, আর মিথ্যার ডালপালা অনেক বিস্তৃত। তবে মনে রাখবেন বস, জয় কিন্তু সত্যিরই হয়। জিকুর কথার মর্ম বুঝে ওর কলার ছেড়ে দিয়ে চোখ দুটো ছোট ছোট করে মুখে চিন্তার ভাব ফুটিয়ে তুলে বলল, তবে কি আমি যা জানি তা সত্যি নয়? আমার বোনের মৃত্যুর আগে করা ভিডিওটা কি মিথ্যে? বস, এমনও তো হতে পারে ম্যাম জীবিত থাকতে কেউ তাকে দিয়ে এরকম করে ভিডিও করে রেখেছিল। আচ্ছা বস, যে আপনাকে ভিডিওটা পাঠিয়েছিল তাকে কি আপনি চেনেন? না তো, একটা আননোন নাম্বার থেকে কেউ ভিডিওটা সেন্ড করেছে। পরে আমি সেই নাম্বারে 1000 বার ট্রাই করেছি, কিন্তু সিম বন্ধ করে দিয়েছে। লোকেশন চেক করেও খুঁজে পাইনি। আপনি সত্যি যাচাই না করে একটা আননোন নাম্বারে দেখা ভিডিওর ওপর ভিত্তি করে মির্জাদের ওপর প্রতিশোধ নেওয়া কি আদৌ ঠিক হচ্ছে বস? আমি তো এমন করে তোমার মতো করে ভেবে দেখিনি বস। তাহলে আমি জানবো কি করে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? 1000 মানুষকে জিজ্ঞাসা করে আপনি যদি সবার মধ্যে একটা কথা পান তাহলে সেটাই সত্য। তবে সত্য নামক বস্তুটা অনেক দামি, তো তাই মাঝে মাঝে ওকে খুঁজে পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়। যত কষ্টই হোক, সত্য একদিন নিশ্চয়ই বের হবে, কারণ তার যে পাওয়ার সেটা 1000টা মিথ্যার মাঝেও নেই। আপনি সত্যকে যত ঘুরিয়ে ফিরিয়ে খুঁটিয়ে দেখবেন, সত্যি একটাই থাকবে, আর মিথ্যে ঘুরিয়ে পেঁচিয়ে 1000টা হয়ে যাবে। এখনও সময় আছে বস, আপনি ম্যামের মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করেন। আমার বিশ্বাস ওনার মৃত্যুর পেছনে অনেক বড় একটা কারণ রয়ে গেছে, যেটা আমাদের সবার অজানা। আমি কি তাহলে ভুল করছি জিকু? সেটা তো আমি বলতে পারবো না বস, তবে আসল রহস্যটা আপনাকে উদ্ঘাটন করতে হবে। আপনি কোনো নিরাপরাধ মানুষকে মারতে পারেন না। আমি তো বোনের মৃত্যুর প্রতিশোধে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমার দিকপাশ কোন দিকে হুঁশ ছিল না। আসলে বস, আমি অনেক দিন বলতে চেয়েছি, কিন্তু আপনি শুনতে চাননি। প্লিজ বস, যা করার করেছেন, এবার না জেনে শুনে আর মির্জাদের ক্ষতি করেন না। এখন কি করবেন বস? এখন আমি আমার প্ল্যান মোতাবিক আগাবো। আমার বিশ্বাস আমি আসল নাটের গুরুকে খুঁজে পাবো। আমার মনে হয় সেও চায় মির্জাদের ক্ষতি করতে, তাই আমাদেরকে দাবার গুটি বানিয়েছে। আমারও তাই মনে হয় বস, এর পেছনে অন্য কেউ আছে। আমরাও দেখি এর পেছনে কে আছে। শোনো জিকু, নেক্সট প্ল্যান আমরা ঠিকই করব উষাকে মারার, তবে তা বাস্তবায়ন করব না। আমার বিশ্বাস আমাদের জালে সে অবশ্যই ধরা দেবে। তুমি আরানকে সব জানিয়ে দিও। আমার বিশ্বাস এর মধ্যেই কেউ প্ল্যানের কথা জেনে যাবে, আর তাকে ধরতেও আমাদের বেগ পেতে হবে না। আমার তো মনে হচ্ছে কেঁচো খুঁড়তে সাপ বের হবে। প্ল্যানটা কি বস? শোনো তাহলে। মির্জা কুঠির, বিকেলে ছাদে 2 হাত গুজে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে ঈশান। আজকাল নোহার প্রতি একটু বেশি দুর্বল লাগছে। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে মন চায় না। হঠাৎ দেখল নোহার ওড়না রেলিংয়ের থেকে কিছুটা দূরে গাছের ডালে বেজে আছে। সেটা নামাতে রেলিংয়ের উপর উঠতেই সেখানে উষার আগমন। উষা, কি করছিস ছোট ভাইও? আরে দাঁড়া, পড়ে যাবি তো, নিচে নাম বলছি। মরে যাব?